অনেক অপেক্ষার পরে ডাকাতের লাভ স্টোরি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতে একটা কয়েদিকে দেখানো হয়। ওর নাম হারি। সে গত 13 বছর ধরে জেলে বন্দি রয়েছে। ওর সাথে দেখা করার জন্য জেলে চলে আসে ঈশাঙ্ক ভাই নামের একজন। ওনার সাথে কথাবার্তার এক পর্যায়ে হারি জানায় সে এখনও তার পুরনো প্রেম সরস্বতীকে ভুলতে পারেনি। তারপর কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। হারির জীবন সম্পর্কে জানানো হয়। তখন হারি একজন গরিব ছেলে ছিল। তার ভালোবাসার মানুষ ছিল সরস্বতী। ওরা একে অপরকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু জাতি এবং ধর্মবিভেদ হওয়ার কারণে ওদের ভালোবাসাটা লুকায়ে রাখতে হয়। ওরা দুজনে চোখের ইশারাতেই কথা বলতো, সবসময় চুরি চুরি করে দেখা করত। ওদের ভেতরে একটাই ভয় কাজ করত, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে ওদেরকে। এই জন্য সরস্বতী সবসময় ভাবতো যে হারি যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে আর ওদের এত ঝামেলা পোহাতে হবে না, দুজনে বিয়ে করে ভালোভাবে সংসার করতে পারবে। এই জন্য ওকে ড্রাইভিং শেখাতো সরস্বতী। তার ইচ্ছা ছিল দুজনে মিলে একটা ট্রাভেল এজেন্সি খোলার। সেটা যদি খুব ভালোভাবে চলে তাহলে ওদের সম্পর্কটা ওদের বাড়িতে জানাতে পারবে, আর হয়তোবা তখন ওদের পরিবার মেনেও নেবে ওদের এই সম্পর্কটা। দুজনে একে অপরকে খুবই বেশি ভালোবাসত। হারি সরস্বতীকে ভালোবেসে জুলিয়েট বলে ডাকত। ওদের ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো দিয়ে আস্তে আস্তে ওদের প্রেমটা আরও বেশি গভীর হতে থাকে। এভাবে কেটে যায় অনেক দিন। তবে হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে যায় যেটার মধ্য দিয়ে ওদের জীবনটাই পুরোপুরি পাল্টে যায়। সেদিন ছিল সরস্বতীর জন্মদিন। এই জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য মন্দিরে চলে এসেছিল হারি। তবে সেখানে সরস্বতী তার পরিবারের সাথে এসেছিল। যখন সে হারিকে দেখতে পায় তখন লুকিয়ে গিয়ে ওর সাথে দেখা করে সরস্বতী। তখন হারি বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু সরস্বতী জানায়, এখন তো আমার পরিবার আছে, আমি বাড়িতে গিয়ে তারপর তোমার সারপ্রাইজটা দেখব। হারির একটা বোনের মতো বান্ধবী ছিল, ওর নাম মল্লি। এবার হারি যখন সরস্বতীর সাথে দেখা করতে আসে তখন ওর ঘরের বাহিরে পাহারা দিচ্ছিল মাল্লি। কিন্তু তখনই ঘটে যায় বড় মাপের একটা ঝামেলা। সরস্বতীর ভাই রাঙা চলে আসে ওই জায়গাতে, আর কোনো কথাবার্তা না বলে সে মল্লিকে মারতে শুরু করে। অনেক বাজে অবস্থা করে ফেলে মল্লির। কিছুক্ষণের মধ্যেই বাহিরের এরকম শব্দ শুনে সেখানে চলে আসে হারি। তখন ওকেও প্রচুর মারধর করতে থাকে রাঙা। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ঝামেলাটা আরও বড় হয়ে যায় যখন রাঙা মল্লির সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। এটা দেখে হারি তো প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় আর রাঙাকে মারধর করতে থাকে। ওকে চরম মারধর করছিল হারি। আসলে হারির এত রাগ উঠে যাওয়ার কারণ তার বোনের মতো বান্ধবীর সাথেই খারাপ কাজ করতে চাইছিল রাঙা। এই জন্যই ওকে জানোয়ারের মতো মারধর করছিল। এরকম মার খেয়ে এক পর্যায়ে মারা যায় রাঙা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সরস্বতী। তখন ওকে বলা হয় হারি আসলে মাল্লির সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল। এটা দেখে সেখানে রাঙা এসে ওকে থামানোর চেষ্টা করে। তখন হারি রাঙাকে মারতে মারতে মেরে ফেলে। এই কথাটাই আবার বিশ্বাস করে নেয় সরস্বতী, কারণ সে তার নিজের ভাই করতে ভালোই মনে করত। এই মিথ্যে দোষ দেওয়ার জন্যই জেল হয়ে গিয়েছিল হারির। ওর সাথে হওয়া ধোকাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না হারি। ওর হৃদয়ের দাগ কেটে যায় এই ব্যাপারটা। এই ঘটনাটা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। যাকে এতদিন ধরে সে এতটা ভালোবেসেছে সেই আজকে তাকে ভুল বুঝলো। আর ঠিক এই কারণেই 13টা বছর ধরে হারি এগুলো চিন্তা করেই বেঁচে আছে। এরপর চলে আসে কোভিডের টাইম। তখন কয়েদিদেরকে আলাদা আলাদা জেলে ট্রান্সফার করা হচ্ছিল। এই ট্রান্সফার করার সময় হারি পালানোর একটা প্ল্যান করে বসে। যখন কয়েদিদেরকে ভ্যানে করে অন্য একটা জেলে ট্রান্সফার করা হচ্ছিল তখন রেল লাইনের কাছে গিয়ে ওদের পুলিশ ভ্যানটা আটকে যায়। ওদের গাড়ি একদম রেল লাইনের মধ্যে আটকে গিয়েছিল। এজন্য পুলিশরা সব কয়েদিদের গাড়ি থেকে নামায়, আর এই সুযোগটাই নেয় হারি। পাশে থাকা একটা বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পুলিশরা অনেক করে তাড়া করছিল হারিকে, কিন্তু কোনোভাবে ওকে ধরতে পারে না। সে পালিয়ে সরাসরি চলে আসে ঈশাঙ্ক ভাইয়ের কাছে। এখন জেল থেকে পালিয়ে এসে হারি তার নতুন জীবনটা শুরু করতে চায়। তখন ঈশাঙ্ক ভাই ওকে জানায়, তুই যদি এখন একটা বড় কাজ করিস তাহলে তোর বাকি জীবনটা সেই টাকা দিয়ে তুই দুবাই গিয়ে থাকতে পারবি, তোকে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু হারির মনে এখনও সরস্বতীর জন্য ঘৃণা ছিল প্রচুর। সেটা সে বদলা নিতে চাইছিল। আর হারি তো এটাও জানতে চাইছিল যে কেন সরস্বতী ওকে এভাবে ধোঁকা দিয়েছিল আর ওকে ভুল বুঝেছিল। হারি তো মনে করছিল সরস্বতী সবকিছু সত্য সত্য জানতো, তারপরে ওকে ধোঁকা দিয়েছে নিজের ইচ্ছাতেই। সে আসলে জানতে চাইছিল যে সরস্বতীর জীবনটা এখন কেমন কাটছে। এদিকে দেখা যায় সরস্বতীকে তার বিয়ে হয়ে গিয়েছিল। ওর জীবনটা মোটামুটি ভালোই কেটে যাচ্ছিল। সরস্বতীর ছোট্ট ফুটফুটে একটা মেয়ে আছে, ওর নাম পিঙ্কি। সরস্বতীর স্বামীটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ওনার নাম ছিল ভাস্কর। ওনার হার্টের সমস্যা ছিল, এর জন্য হার্ট ট্রান্সপ্লান্ট করা খুবই প্রয়োজন। আর ঠিক এই কারণে সরস্বতী যেখান থেকে পারছিল টাকার জোগাড় করার চেষ্টা করছিল। কিন্তু একটা হার্ট ট্রান্সপ্লান্ট করতে তো প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, যেটা একটা সাধারণ মেয়ের পক্ষে জোগাড় করা খুবই কঠিন, বলা যায় একদম অসম্ভবই। যেসব এনজিওগুলো থেকে সে লোন নিতে পারত সেইগুলো ওকে বারণ করে দিচ্ছিল, কারণ তারাও তো বুঝে গিয়েছিল যে সরস্বতীকে যদি তারা লোন দেয় তাহলে সেই লোনগুলো আর সে পরিশোধ করতে পারবে না, এতে ওদের অনেক লস হয়ে যাবে। এই জন্য সবাই মুখ ফিরিয়ে নিচ্ছিল সরস্বতীর থেকে।
সরস্বতীর অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে সে নিজের ঘরটা পর্যন্ত বন্ধক রেখে দিয়েছিল। এই ব্যাপারগুলো যখন হারি জানতে পারে তখন সরস্বতীর ওপর ওর খানিকটা মায়া হয়। তারপর ওরা যে হাসপাতালটায় ছিল সেখানে খোঁজবাজ নিয়ে জানতে পারে করোনার জন্য মানুষদের থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল এই হাসপাতাল কর্তৃপক্ষ। সেটা আবার একসাথে গচ্ছিত করে একটা ব্যাগে করে নিয়ে গাড়িতে ট্রান্সফার করা হতো। সেই গাড়িটাই লুট করার চিন্তা করছিল হারি। সরস্বতীর হাজব্যান্ড যে হাসপাতালে ছিল সেই হাসপাতালের গাড়িটাই ডাকাতি করতে চাইছিল হারি। এবার অবশ্য হারি এই কাজটা করার পিছনে ওর মূল উদ্দেশ্য টাকা ছিল না, সে সরস্বতীকে সাজাও দিতে চাইছিল। আর এই কারণে ওর এই ডাকাতিতে সরস্বতীকে সে তার নিজের সাথে রাখবে বলে ডিসাইড করে। সরস্বতী ওকে যেভাবে ধোকা দিয়েছিল হারিও সরস্বতীকে ঠিক একইভাবে ধোকা দিতে চায়, তাহলেই শুধুমাত্র ওর বদলাটা পূর্ণ হবে। যেহেতু সরস্বতীর এখন প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন, তাই ওকে বললে সে আর না করতে পারবে না। ওর এই প্ল্যানটা শুনে আবার ভাই ওকে সাহায্য করতে চায়। এদিকে দেখা যায় হারি জেল থেকে পালানোর জন্য পুলিশ ওকে হন্যি হয়ে খুঁজছিল, স্পেশালি এসআই জানকি। যে কোনো মূল্যেই সে হারিকে ধরতে চায়। সে আবার তার বাবার সাহায্য নেওয়ার সব জায়গাতে খুঁজতে থাকে হারিকে। এরপর অনেক জল্পনা কল্পনা শেষে হারি 13 বছর পরে সরস্বতীর সামনে আসে। ওকে দেখে তো অবাক হয়ে যায় সরস্বতী, আর এক দৃষ্টিতে চেয়ে থাকে। তখন হারি গিয়ে সরস্বতীকে বলতে থাকে, আমি জানি তোমার স্বামীর অবস্থা খুবই খারাপ, হার্ট ট্রান্সপ্লান্ট করতে যদি দেরি হয়ে যায় তাহলে ওনাকে বাঁচানো একদমই পসিবল নয়। আর সেই জন্য তো তোমার প্রয়োজন প্রচুর পরিমাণের টাকা। তুমি তো অনেক চেষ্টা করেছো, কিন্তু কোথা থেকেও এই টাকাটা জোগাড় করতে পারোনি। আর তুমি তোমার যে বান্ধবীর বাবার হার্টটা নিয়ে তোমার স্বামীর হার্টে লাগাতে চেয়েছিলে সেটা তো অলরেডি বিক্রি হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেটা প্রচুর দামে বিক্রি করে দিয়েছে। এই কথাটা শুনে অনেক বড় মাপের শক খেয়ে যায় সরস্বতী। তার পুরো দুনিয়াটাই যেন উলটপালট হয়ে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে চলে আসে ওর বান্ধবীর কাছে। তখন ওর বান্ধবী কান্না করতে করতে বলে, হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে এই কাজটা করতে বাধ্য করেছে আমাকে। আমি কোনোভাবেই আমার বাবার হার্টটা দিতে চাইনি, প্লিজ তুই আমাকে বিশ্বাস কর। বান্ধবীর মুখে এমন কথা শুনে তো অনেক চিন্তায় পড়ে যায় সরস্বতী। ওর পায়ের নিচ থেকে যেন সবগুলো মাটি সরে যায়। এখন সে তার স্বামীকে কিভাবে বাঁচাবে? এমনিতেই তো ট্রান্সপ্লান্ট করার খরচটাই তো তার জন্য জোগাড় করা অনেক কঠিন ছিল। এখন যদি হার্টও কিনতে হয় তাহলে তো 80 লাখ থেকে 1 কোটির মতো টাকা লেগে যাবে। এতগুলো টাকা সে কোথায় পাবে? কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওর সামনে আবার চলে আসে হারি। আর সে যে প্ল্যানটা করেছিল সেটা ওকে বলে, এই হাসপাতালে থাকা পেশেন্টগুলোকে ধোকা দেওয়া হয়েছিল, তাদের বিভিন্ন পার্ট বিক্রি করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেই ব্ল্যাক মানিটা একটা গাড়িতে করে ট্রান্সফার করবে ওরা। তো আমরা দুজনে মিলে যদি সেই গাড়িটা লুট করতে পারি তাহলে আমাদের দুজনের সমস্যারই হাল হয়ে যাবে। তোমার স্বামীও বেঁচে যাবে আর আমিও টাকার মাধ্যমে বিদেশ চলে যেতে পারবো, সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এই কথাটা শুনে আবারও চিন্তায় পড়ে যায় সরস্বতী। কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। তবে সে যদি তার স্বামীকে বাঁচাতে চায় এবং মেয়েকে ভালো একটা জীবন দিতে চায় তাহলে এটাই ওর একমাত্র উপায়। এই জন্য সে হারিকে হাঁ বলে দেয়। তারপর ওরা দুজনে মিলে ডাকাতিটা যে কিভাবে করবে এটার একটা প্ল্যান করছিল। সরস্বতী গাড়ি চালাবে আর হারি গিয়ে সেই টাকাগুলো লুট করবে। তারপর প্ল্যান মোতাবেক গাড়ি নিয়ে ওরা চলে আসে হাসপাতালের বেসমেন্টে। সেখানে এই হাসপাতালের মালিক এবং এখানকার সবচেয়ে বড় ডাক্তার সালমান রেড্ডি উপস্থিত ছিল। তখন সেখানে গিয়েই হারি তার বন্দুকটা বের করে ফেলে আর সালমানকে অনেক ভয় দেখিয়ে টাকাগুলো সব ব্যাগে ভরে দিতে বলে। আর অন্য কোনো উপায় না পেয়ে সালমান রেড্ডিও ওদের কথা মতো কাজ করতে হয়। তারপর ব্যাগগুলো তাদের নিজেদের গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে পলায়ন করতে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওদের দুজনের গাড়ি পিছা করতে থাকে। অনেক জোরে জোরে গাড়িটা চালাচ্ছিল সরস্বতী। এক পর্যায়ে ওদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই বন্ধ হয়ে যায় গাড়িটা। তখন সেখানেও লোকজন চলে আসে এবং ওদের মধ্যে ওই ব্যাগটা নেওয়ার জন্য অনেক হাতাহাতি হয়। এক পর্যায়ে সেই ব্যাগটা থেকে প্রায় সকল টাকাই নিচে পড়ে যায়। তখন হারি সরস্বতীকে বলে টাকাগুলো উঠানোর জন্য। সরস্বতীও ঠিক তেমনটাই করতে থাকে। তার পরপরই দেখা যায় ওকে ধরার জন্য অনেকগুলো মানুষ এগিয়ে আসতেছিল সরস্বতীর দিকে। আর এটাই ছিল হারির জন্য মোক্ষম সুযোগ। সেখান থেকে যদি হারি পালিয়ে যায় সরস্বতীকে একা ফেলে তাহলে সরস্বতীর ওপরে তার বদলাটা কমপ্লিট হবে। এগুলো চিন্তাভাবনা করলেও হারি তার মনটাকে কোনোভাবেই মানাতে পারে না। চলে যেতে লেগে ওর ফিরে আসার হারির ওই মানুষগুলো থেকে বাঁচিয়ে নেয় সরস্বতীকে। তারপর ওরা দুজনে মিলে উঠে পড়ে একটা অ্যাম্বুলেন্স আর সেখান থেকে পালিয়ে যায় একসাথেই। ওদের কাছে এখন অল্প কিছু টাকা ছিল আর বাকি টাকা তো তুলতেই পারেনি, সেটা মাটিতেই পড়েছিল। এই ব্যাপারটাতে অনেক পেরেশান হয়ে গিয়েছিল সরস্বতী। এখন যে অল্প পরিমাণ টাকা হয়েছে এটা দিয়ে তো কিছুই হবে না ওর স্বামীর চিকিৎসার। অন্যদিকে দেখা যায় সেই জায়গাতে চলে আসে ইন্সপেক্টর সোয়ামী। এখানে যে কি ঘটেছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে। ওর আর বুঝতে বাকি থাকে না যে হাসপাতালে থাকা রোগীদের সাথে অন্যায় করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন পার্ট বিক্রি করে এই কালো টাকাগুলো জমিয়েছিল সালমান রেড্ডি। এটা নিয়ে সে অ্যাকশন নিতে চায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সালমান রেড্ডি আর তাকে এই কেসটা থেকে সরে যেতে বলে। এর জন্য ওনাকে মোটা অঙ্কের টাকা ঘুষও দিতে চায়। কিন্তু ইন্সপেক্টর সোয়ামী ছিল একজন ইমানদার পুলিশ অফিসার, এই জন্য সে কোনোভাবেই ঘুষটা নিবে না বলে জানিয়ে দেয়। এখানে ঘটনাগুলো যে কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে সেগুলো প্রমাণ করবে বলে ঠান নিয়ে বসে ইন্সপেক্টর সোয়ামী। এদিকে দেখা যায় হারি এবং সরস্বতী আবারও ফিরে আসে সেই হাসপাতালে।
এখানে ওরা আবারও এসেছিল কারণ ওদের যে টাকাটা প্রয়োজন ছিল সেটা ওরা আগেরবারে নিতে পারেনি। ওরা দুজনে এবার ডাক্তার এবং রুগী সেজে ভেতরে ঢুকেছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওদের দেখে বুঝতে পারে যে কোনো ঝামেলা তো রয়েছে এদের মধ্যে। এর জন্য ওদের দুজনের পিছা করতে শুরু করে। এবার অবশ্য খুব সহজেই ওরা দুজনের টাকা ভর্তি ব্যাগগুলো পেয়ে যায়। তখনই আবার সেই হাসপাতালের স্টাফরা ওদের দুজনকে তাড়া করে। এক পর্যায়ে হাড়ি ধরা পড়ে যায় ওদের হাতে, আর ওই টাকা ভর্তি ব্যাগগুলো ছিল সরস্বতীর কাছে। হাড়ি তো মনে মনে ভাবছিল এবারও হয়তো বা সরস্বতী তাকে ধোকা দিয়ে দিল। এটাতে অনেক বেশি মন খারাপ হয়ে যায় হাড়ির। ঠিক তখনই ওদের সামনে থাকা লিফটটা খুলে যায়। দেখা যায় সেখান থেকে বন্দুক হাতে বেরিয়ে আসে সরস্বতী। এবার সে আর হাড়িকে ধোকা দেয়নি, আর ওর সাথ দিয়েছে। তারপর সেখান থেকে সবাইকে ভয় দেখিয়ে ওরা দুজন পালাতে থাকে, কিন্তু ওদের দুজনেরই পিছে পড়ে যায় পুলিশ। ওরা দৌড়াতে দৌড়াতে চলে আসে একটা মন্দিরের কাছাকাছি। তখন হঠাৎ করে সরস্বতীর অনেক বাজে অবস্থা হয়ে যায়। আসলে তার প্যানিক অ্যাটাক হয়েছিল। হারি অবশ্য ওকে সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কেন যেন ওকে সামলাতেই পারছিল না। ঠিক ওই সময় সেখানে আবার চলে আসে ইন্সপেক্টর স্বামী। উনি এখানে এসে লাউডস্পিকারে হারির পুরনো কেসের ব্যাপারে বলতে থাকে। তুই একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিলি, তারপর যখন একটা ছেলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে তুই তখন তাকেই মেরে দিয়েছিলি। তুই আসলেও একটা জঘন্য মানুষ। এই কথাগুলো শুনে হারির পুরনো জখমগুলো আবারও নতুন হয়ে যায়। তখন সরস্বতীকে ওখানে ফেলেই হারি পুলিশকে ডাইভার্ট করার জন্য একটা বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশরা ওকে ওখান থেকে পালিয়ে যেতে দেখে ওর পিছিয়েই পড়ে। এই চোর পুলিশের খেলাটা হয় অনেকক্ষণ ধরে। স্বামী প্রায় ওকে ধরেই ফেলেছিল, কিন্তু এবার ওর হাত থেকে বেঁচে যায় হারি। তখনই স্বামীর মনে পড়ে যায় হারির সাথে তো একটা মেয়েকে সে দেখেছিল। সেটা যে কে ছিল এটা যাচাই করার জন্য চলে আসে হাসপাতালে। সেখানে থাকা সিসিটিভি ফুটেজটা চেক করতে চায়, কিন্তু সেখানে এসে পৌঁছানোর আগেই সালমান রেড্ডি সকল প্রমাণই মুছে ফেলেছিল, কারণ এগুলোর মধ্যে তো সে নিজেও ছিল ইনভলভড। এই ব্যাপারগুলোতে অনেক রেগে গিয়েছিল স্বামী। সে সবার সামনে বলে যায় 48 ঘন্টার মধ্যে এখানে যে কী কী কাহিনী ঘটেছে এবং কারা কারা ঘটিয়েছে সব কিছু আমি সবার সামনে উপস্থাপন করব। সেখান থেকে আসার পরপরই স্বামী এবং তার মেয়ে নতুন একটা ক্লু পায়। তারপর ওরা দুজনে চলে আসে মাল্লির সাথে দেখা করতে। আসলে যে মেয়েটার সঙ্গে খারাপ কাজ করতে চাওয়া একটা ছেলে তাকে বাঁচাতে এসেছিল এবং তাকে হাড়ি মেরে ফেলেছিল, এটাই হচ্ছে সেই মাল্লি। তার কাছে গেলে তো আসল ঘটনাটা জানা যাবে, এটা বুঝতে পেরেছিল স্বামী এবং তার মেয়ে। এর জন্য সেখানে এসে পৌঁছে ওর থেকে আসল ঘটনাটা জানার জন্য। এইদিকে হারি সেখান থেকে পালিয়ে চলে আসে ঈশাঙ্ক ভাইয়ের সঙ্গে দেখা করতে। যে টাকাগুলো লুট করে এনেছিল সেগুলো ওনার হাতে দেয়। এগুলো দেখে ঈশাঙ্ক ভাই বলে, এই টাকাগুলো তো দুবাই গিয়ে তুই সারা জীবন কাটানোর জন্য ইনাফ, তোর আর কোনো কিছুতেই চিন্তা করতে হবে না। তবে ওনার এই প্ল্যানগুলোকে না করে দেয় হারি। সাথে জানায় এই টাকাগুলো একদমই আমার নেই, টাকাগুলো হচ্ছে সরস্বতীর। ওকে আমি কোনোভাবেই ধোকা দিতে পারবো না। এই টাকাগুলো আমি ওকে দিয়ে দিব যাতে সে তার স্বামীর চিকিৎসা করতে পারে। হারির মুখে এইসব কথা শুনে ঈশাঙ্ক ভাইয়ের আর বুঝতে বাকি থাকে না যে এখনও সরস্বতীর জন্য হারির মনে প্রেম আছে। এর জন্য ওকে ধোকা দিতে চাইছে না হারি, আর নিজের ভালো করার থেকে সরস্বতীর ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে। এরপর সেই ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি করতে থাকলে হঠাৎ করে একটা চেইন খুঁজে পায় হারি। এই চেইনটা সে সরস্বতীকে 13 বছর আগে দেওয়ার জন্য কিনেছিল। এই চেইনটা তাহলে কিভাবে এখানে আসলো ভাবতে থাকে হারি। তখন ওর একটা কথা মনে পড়ে যায়। সরস্বতী একটু আগে তার মেয়েকে বলেছিল যে এই চেইনটা নাকি তার বাবা তাকে দিয়েছে। এটার পেছনের কাহিনীটা জানার জন্য হারি তাড়াতাড়ি করে ও হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে গেলে হয়তো বা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে হারি। সেখান থেকে ভাস্করের কাছে চলে আসে হারি। তারপর ওকে সত্য কথা বলতে মজবুর করে। তখন অনেক ভয় পেয়ে পুরো সত্য কথাগুলো বলতে শুরু করে দেয় ভাস্কর। অন্যদিকে মাল্লী ও ইন্সপেক্টর স্বামীকে সেই কেসের পেছনে ঘটে যাওয়া সত্য ঘটনাটা বলতে শুরু করে। যেদিন সরস্বতীর জন্মদিন ছিল ওই দিন ওরা দুজনে মন্দিরের মধ্যে দেখা করেছিল। তখন লুকিয়ে লুকিয়ে ওদের এই ভিডিওটা করে ফেলেছিল ভাস্কর। তারপর সেই ভিডিওটা নিয়ে এসে চলে গিয়েছিল সরস্বতীর ভাই রাঙার কাছে, আর ওকে এই ভিডিওটা দেখার আজে বাজে কথা বলে রাগিয়ে দিয়েছিল। তোর বোন অনেক নিচু জাতের একটা ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে বলে পণ করেছে, তো তোরা বেঁচে থাকতে কি এটা হতে দিবি? সমাজে কিন্তু তোদের মান সম্মান কিছুই আর টিকে থাকবে না। এই কথাগুলো শুনে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল রাঙ্গা। কোনোভাবেই সে ব্যাপারগুলো মেনে নিতে পারছিল না। এরপর সে গিয়েই মাল্লিকে মারধর করতে শুরু করে। তারপর হারিকেও মারধর করার এক পর্যায়ে মাল্লির সাথে সেই খারাপ কাজটা করতে যায়। তখন অনেক রাগান্বিত হয়ে ও হারিওকে মেরে ফেলেছিল। এই ব্যাপারগুলো আবার দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল ভাস্কর, আর ভেতরে ভেতরে অনেক খুশি হচ্ছিল, কারণ সে নিজেই সরস্বতীকে ভালোবাসত আর হারিকে সে তার রাস্তা থেকে হাঁটাতে চাইছিল। এই জন্য পুরো চালটাই সেই চেলেছিল। এরপর পুলিশরা মাল্লিকে অনেক করে ভয় দেখিয়েছিল, যদি সে হারির বিরুদ্ধে বয়ান না দেয় তাহলে ওকে মেরে ফেলবে এবং বলে দিবে যে সে নিজে নিজেই মারা গেছে। সাথে সরস্বতীর পরিবারের ভেতরের রাজনৈতিক কারণে হারিকে জানে মেরে ফেলারও প্ল্যান করা হচ্ছিল। যখন এই ব্যাপারটা সরস্বতী জানতে পারে তখন ওর পরিবারের সামনে গিয়ে অনেক কান্নাকাটি করে, আর হারির জানটা ভিক্ষা যায়। সে এটাও বলে যে আমি আর জীবনেও হারির সঙ্গে দেখা করবো না, আর কথা বলবো না। আর ঠিক এই কারণেই হারিকে বাঁচানোর জন্য কোর্টে ওর বিরুদ্ধে বয়ান দিয়েছিল সরস্বতী। এজন্য হারির জেলও হয়ে গিয়েছিল। এই সকল প্ল্যানগুলো ছিল আসলে ভাস্করের, কিন্তু পেছনের এই ভয়ঙ্কর সত্যগুলো সরস্বতী এখন পর্যন্তও জানে না।
এরপর বাধ্য হয়ে সরস্বতী ভাস্করকে বিয়ে করে। এই কাহিনীটা শোনার পরে অনেক রাগান্বিত হয়ে যায় হারি, আর ভাস্করকে জানে মেরে ফেলতে চায়, কারণ সে মনে করছিল এত খারাপ মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন ভাস্কর অবশ্য ওকে আরেকটা শকিং নিউজ দেয়, হার্ট ট্রান্সপ্লান্টটা আমার না, ওটা হবে সরস্বতীর। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় হারি। তখন ওর মনে পড়ে যায় যে সরস্বতী সবসময় তার সাথে ঔষধ রাখত, আর এই জন্যই সরস্বতী ওর সাথে ডাকাতি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, কারণ সে তার মেয়ে পিঙ্কির কথা চিন্তা করছিল। তার যদি কিছু হয়ে যায় তাহলে তার মেয়েটার কী হবে। এগুলো জানার পরে হারি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে সরস্বতীকে খোঁজার জন্য। তখন হারি জানতে পারে সরস্বতী আবারও হাসপাতালে গেছে টাকাগুলো ডাকাতি করার জন্য, কারণ তার মেয়ের চিন্তা তার মধ্যে আছে। টাকা ছাড়া সে নিজের চিকিৎসা তো নিজে করাতে পারবে না। হাসপাতালে গিয়েই অনেক সুন্দর করে একটা প্ল্যান করে টাকাটা চুরি করে ফেলে সরস্বতী। কিন্তু যখন টাকাটা নিয়ে বের হতে যাবে ঠিক তখনই রেড্ডির কাছ থেকে ঘুষ খাওয়া পুলিশ অফিসার চলে আসে সরস্বতীকে মারার জন্য। ঠিক ওই সময় ওখানে আবার চলে আসে হারি এবং সরস্বতীর জানটা বাঁচিয়ে নেয় ওই পুলিশ অফিসারের থেকে। তারপরে হারি জানতে পারে যে ওই ইন্সপেক্টরটা আসলে ঈশাঙ্ক ভাই এবং তার লোকজনকেও মেরে ফেলেছে, কারণ তারা এই মামলাটার সব লিঙ্কগুলো খতম করতে চাইছিল। এখানকার অবস্থাটা অনেক বাজে হয়ে গিয়েছিল। তখন সেখান থেকে কোনোভাবে হারি এবং সরস্বতী পালিয়ে আসে। এখনও হারি ঠিকঠাকভাবে গাড়িটা চালাতে পারতো না। তখন সেই 15 বছর আগেকার মতো সরস্বতী তার হাতটা ধরে ওকে সব কিছু সামলিয়ে নিচ্ছিল। দুজনই ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ ওদের পিছা ছাড়ে না। পুলিশরা যখন ওদের ওপরে হামলা করে বসে তখন কঠিন একটা সিদ্ধান্ত নেয় হারি। সরস্বতীকে সকল টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যেতে বলে, আর গিয়ে নিজের সার্জারিটা করে নিতে বলে। হারি ওখানে থাকবে এবং পুলিশদেরকে থামিয়ে রাখবে। তবে সরস্বতী এবার আর কোনোভাবে হারিকে একা ফেলে যেতে চাইছিল না, কিন্তু হারি সরস্বতীকে ওর মেয়ের দোহাই দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য মজবুর করে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হারিকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু হারিও তো এত সহজে হেরে যাওয়ার পাত্র নয়। সে একাই পুলিশদের উপরে হামলা করতে থাকে। তবে পুলিশরাও থেমে নেই, ওরাও চারদিক থেকে গুলি চালাচ্ছিল হারির ওপর। ঠিক তখনই সেখানে চলে আসে ইন্সপেক্টর সোয়ামী এবং তার মেয়ে। সেখানে থাকা সকল পুলিশকে এই ফায়ারিংটা থামাতে বলে, কেননা সে আসল সত্যটা এখন জেনে গেছে যে হারি কোনো খুনিটুনি নয়, সে হচ্ছে আসলে একটা ভিকটিম। তিনি এসেই হারিকে স্যারেন্ডার করতে বলে, সাথে এটাও আশ্বাস দেয় যে তোমার কিছুই হবে না। কিন্তু হারি এতক্ষণে নিজের জীবনের মায়া ত্যাগ করেছিল, কারণ এতক্ষণে তো সরস্বতী হাসপাতালে পৌঁছে গিয়েছে, আর হয়তো বড় সার্জারিটাও শুরু হয়ে গেছে। যতক্ষণে ইন্সপেক্টর হারির কাছে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেকগুলো গুলি লেগে গিয়েছিল হারির গায়ে। সে বুঝে যায় যে ওর হাতে আর বেশি সময় নেই। মরার দ্বার প্রান্তে গিয়ে অনেক ইমোশনাল হয়ে একটা কথা বলে হারি, আমি ভগবানের প্রতি কখনোই বিশ্বাস করিনি, কারণ ভগবান কোনোদিন আমাকে সাহায্যই করেনি। আজকে আপনি কি আমাকে একটা সাহায্য করবেন? দয়া করে কি আপনি সরস্বতী এবং তার মেয়েকে একটু দেখে রাখবেন স্যার? এটা বলে পকেট থেকে একটা চেইন বের করে নেয় হারি। আসলে এই চেইনটা গত 13 বছর ধরে সরস্বতীকে সে দিতে চাইছিল। তার পরপরই মারা যায় হারি। এদিকে সরস্বতীর অপারেশনটা সাকসেসফুল হয়। কিছুদিন পার হতেই মোটামুটি সুস্থ হয়ে যায় সরস্বতী, আর সাথে ভাস্করও এখন পুরোপুরি সুস্থ। এরপর কেটে যায় অনেক দিন। ইন্সপেক্টর সোয়ামী এবং তার মেয়ে দেখা করতে আসে ওর সাথে। সরস্বতীকে সকল সত্যটা বলে যে ভাস্করই আসলে এই সব প্ল্যানগুলো বানিয়েছিল। ভাস্করই রাঙাকে রাগিয়ে দিয়েছিল, ওর কারণেই হারির জীবনটা নরকে পরিণত হয়েছিল। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় সরস্বতী। ওর পুরো দুনিয়াই যেন উলটপালট হয়ে যায়। ওরা ওখান থেকে চলে যাওয়ার সময় ওই চেনটা সরস্বতীর হাতে তুলে দেয়, যেটা হারি ওনাকে দিতে বলেছিল। ওনারা চলে যাওয়ার পরপরই সরস্বতী চলে আসে ভাস্করের কাছে, আর এই কথাগুলো বলে ওর থেকে জবাব চায়। তখন ভাস্কর আবার ওর আসল রূপ দেখিয়ে দেয়, সরস্বতীর ক্যারেক্টার নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতে থাকে। ওদের বাড়িতে ওই সময়টা আবার একটা ফাংশনও চলছিল। মানুষজন কিছুরই তোয়াক্কা করছিল না ভাস্কর। এগুলো শুনে এবার অবশ্য সরস্বতী আর চুপ থাকে না। ওর সামনেই নিজের এবং হারির একটা ছবি লাগায়, তারপর অনেক রাগে রাগে গিয়ে মারতে থাকে ভাস্করকে। সরস্বতী ওকে এটা বোঝাতে চাইছিল যে সে আসলে এমন মেয়ে যে নিজের ভালোবাসার জন্য দাঁড়াতে পারে আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে পারে। আর সেখান থেকে সরস্বতী ভাস্করকে ছেড়ে যাওয়ার ফয়সলা করে। তখন ওর মেয়ে চলে আসে ওর সামনে। তার পরপরে ওর হাতে থাকা সেই নকেটটা খুলে, যেটা হারি ওকে দিয়েছিল। তখন সেই নকেটটা খোলার পরে দেখতে পায় সেটার ভিতরে ছিল একটা রিং। এটাতে সে বুঝে যায় যে জন্মদিনের রাতে হারি ওকে প্রপোজ করতে চেয়েছিল। এই ব্যাপারটা বুঝতে পেরে অনেক কষ্ট পেয়ে যায় সরস্বতী। ওর চোখের পানি যেন কোনোভাবেই থামছিল না। তারপর আরও বড় মাপের ঝাটকা সরস্বতী তখন পায় যখন সে জানতে পারে ওর ভেতরে যে নতুন হার্টটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে ওটা আসলে অন্য কারণ নয়, ওটা ছিল হারির। আসলে হারি মারা যাওয়ার আগে ইন্সপেক্টর সোয়ামীকে বলেছিল যে আমার এবং সরস্বতীর ব্লাড গ্রুপটা ম্যাচিং করে, এই জন্য আমি মারা যাওয়ার পরে আমার হার্টটা যেন সরস্বতীকে দেওয়া হয়। মানে হারি মরে গিয়েও সরস্বতীর ভেতরে এখন জীবিত। এটা জানার পরে পুরোপুরি ভেঙে পড়ে সরস্বতী। সাথে হারি যে ওকে কতটা ভালোবাসতো এটাও বুঝতে পারে সরস্বতী, এবং তার রেখে যাওয়া রিংটা নিজের হাতে পরে নেয়। আর কান্না করতে করতে হারিকে তার মনের ভেতরে সারা জীবনের জন্য গেঁথে নেয় সরস্বতী। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।